অন্ধকার অধিকাংশ মানুষের কাছে একটা ভয়ের জায়গা, এক অজানা শূন্যতা। কিন্তু ভেবে দেখেছ, যদি এই অন্ধকার হয় তোমার জীবনের একমাত্র নিরাপদ আশ্রয়? হংকংয়ের বিখ্যাত পরিচালক প্যাং ব্রাদার্স খবরের কাগজে একটা মর্মান্তিক খবর পড়েছিলেন, যেখানে 16 বছর বয়সী এক অন্ধ মেয়ে কর্নিয়া ট্রান্সপ্লান্টের পর দৃষ্টিশক্তি ফিরে পায়, কিন্তু অদ্ভুতভাবে কিছুদিন পরেই সে নিজেকে শেষ করে দেয়। এই ঘটনার উপরেই কেন্দ্র করে রিলিজ হয়েছিল 2002 সালে দ্য আই। তো চলো শুরু করা যাক। গল্পের কেন্দ্রে রয়েছে মুন, 20 বছর বয়সী এক তরুণী। মাত্র 2 বছর বয়সে এক অজানা কারণে তার চোখের আলো নিভে যায়। গত 18টা বছর সে কাটিয়েছে এক অন্তহীন নিস্তব্ধ অন্ধকারে, কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি তাকে আলোর দিকে টানে। মুনও চেয়েছিল সাধারণ মানুষের মতো পৃথিবী দেখতে। লোকে বলে হসপিটালের সাদা ঠান্ডা দেওয়ালগুলোর মাঝে এক অদ্ভুত বিষণ্ণতা লুকিয়ে থাকে। মুনের কর্নিয়া ট্রান্সপ্লান্টের দিনটা ছিল খানিকটা এইরকমই। অ্যানাস্থেশিয়ার ওষুধের প্রভাবে যখন তার চেতনা তলিয়ে যাচ্ছে, সে বুঝতে পারেনি এই ঘুম ভাঙার পর সে আর আগের মন থাকবে না। অপারেশন সফল হলো, তবে চোখের ব্যান্ডেজ খোলার দিনটা ছিল সবথেকে কঠিন। ডাক্তারের হাত যখন ধীরে ধীরে মুনের চোখের উপর থেকে সাদা গজ আর ব্যান্ডেজ সরিয়ে নিচ্ছিল, মুনের ভিতরে চলছিল এক অদ্ভুত মানসিক দ্বন্দ্ব। 18 বছরের অভ্যস্ত অন্ধকার কি সত্যি মুছে যাবে? চোখের পাতা আলতো করে খুলল মুন। প্রথম অনুভূতি এক তীব্র অসহ্য যন্ত্রণা, যেন হাজারটা ছুঁচ একসাথে চোখের মণিতে বিঁধছে। আলো তার কাছে অপরিচিত শত্রুর মতো মনে হলো। সামনে থাকা ডাক্তার, নার্স সবকিছুই ঝাপসা, অস্পষ্ট। ডাক্তার বললেন এটা স্বাভাবিক, চোখ ধীরে ধীরে এই নতুন আলোর সাথে মানিয়ে নেবে। অপারেশনের পর প্রথম কয়েকটা দিন হসপিটালের কেবিনে মুনের একাকিত্ব যেন আরও তীব্র হয়ে উঠল। তার মনে হচ্ছিল সে যেন দুই জগতের মাঝখানে আটকে, না পারছে পুরনো অন্ধকারে ফিরে যেতে, না পারছে আলোকে পুরোপুরি গ্রহণ করতে। ঠিক এই মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মাঝেই তার পরিচয় হয় ইংয়ের সাথে। ইং হসপিটালের দমবন্ধ করা পরিবেশে মুনের একমাত্র স্বস্তির জায়গা। ইং একটা ছোট মেয়ে, যার শরীরে বাসা বেঁধেছে এক মারণ ব্যাধি, ব্রেন টিউমার। কেমোথেরাপির কারণে মাথার এক ঢাল চুলের বদলে সে যেন মৃত্যুর পদধ্বনি নিয়ে ঘুরে বেড়ায় হসপিটালের করিডোরে। কিন্তু এত যন্ত্রণার মাঝেও ইংয়ের মুখে সব সময় লেগে থাকে এক অদ্ভুত নিষ্পাপ হাসি। সে তার একটা ছোট্ট ক্যামেরা নিয়ে মুনের ছবি তোলে, মুনের সাথে গল্প করে। মুনের এই নতুন পাওয়া ঝাপসা এবং বিভীষিকাময় দৃষ্টির পৃথিবীতে ইংই ছিল একমাত্র নির্ভেজাল আলো। মুন তার অস্পষ্ট দৃষ্টি দিয়ে ইংয়ের হাসি মুখটা দেখার চেষ্টা করত। মনে হতো এই পৃথিবীতে অন্তত একজন আছে যে তাকে রোগী হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে দেখছে। কারণ কিছুদিনের মধ্যে ইংয়ের একটা বড় অপারেশন হতে চলেছে। মৌন ওকে সাহস জুগিয়ে বলে তারা অপারেশনের পর একসাথে ঘুরতে যাবে, ততদিন যেন সে অপেক্ষা করে। ইং খুব খুশি হয়ে ওর ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে রাখল, নিজেদের স্মৃতি হিসেবে। প্রথম নিঃশব্দ বিভীষিকার শুরুটা হলো এক রাতে। হসপিটালের করিডোরগুলো আজ যেন একটু বেশি নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে নার্সদের জুতোর শব্দ আর কোনো রোগীর চাপা গোঙানি সেই নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। মুন তার বিছানায় শুয়ে থাকার সময় হঠাৎ অনুভব করল ঘরের তাপমাত্রা যেন অস্বাভাবিকভাবে কমছে। এক অদ্ভুত হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া তার ঘাড়ের কাছ দিয়ে বয়ে গেল। মনে হলো ঘরের ভিতরে সে একা নেই। সে অস্পষ্ট দৃষ্টি দিয়ে চারপাশটা দেখার চেষ্টা করল। মুনের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। তার ঝাপসা চোখে দেখতে পেল ঘরের অন্ধকার কোণায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। এক অজানা আতঙ্কে মুন বাইরে আসতে শুনতে পেল অস্ফুট স্বরে কান্নার আওয়াজ। মন ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। মনে হচ্ছে কেউ তো একটা দাঁড়িয়ে। পরক্ষণে পিছন থেকে বৃদ্ধ মহিলাটি একদম কাছে এসে অদ্ভুতভাবে তার আশেপাশে ঘুরতে শুরু করে। মন তাকে ছোঁয়ার চেষ্টা করলেও ছুঁতে পারল না। এর ঠিক পরের দিন সকালে মুন জানতে পারে পাশের বেডে সে বয়স্ক মহিলাটি রাতেই মারা গেছেন। খবরটা শুনতে মুনের মাথার ভিতরে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। নার্সকে ডেকে জিজ্ঞেস করে, উনি তো কাল রাতেও ঠিক ছিলেন, কেউ একজন মনে হয় ওনার সাথে দেখা করতে এসেছিল। নার্স শুনে বলল, এটা তো সম্ভব নয়, কারণ রাতে কোনো ভিজিটর অ্যালাউ করা হয় না। মুন চুপ করে বসে থাকে। কাল রাতে কি তাহলে সে ভুল দেখল? নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে মন শান্ত করল, কারণ আজ তাকে ডিসচার্জ করা হবে। কয়েক ঘন্টার মধ্যে বন্ধু এসে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির পথে। কত বছর পর পৃথিবীকে নতুন রূপে দেখতে পেয়ে মন অবাক হয়ে চেয়ে থাকে।
কিন্তু বাড়ি যাওয়ার সময় তার চোখ পড়ল এমন কিছু মানুষের দিকে যাদের শরীরগুলো যেন একটু অন্যরকম। তাদের হাঁটার ভঙ্গি অস্বাভাবিক, তাদের চেহারা ফ্যাকাশে, এবং সবথেকে অদ্ভুত ব্যাপার হলো সাধারণ মানুষ তাদের পাশ দিয়ে হেঁটে গেলেও এমন বিহেভ করছে যেন তারা সেখানে নেই। বাড়ি পৌঁছানোর আগে মুন দেখা করলো তার সাইকোথেরাপিস্ট ডক্টর লোয়ের সাথে। আসলে দীর্ঘদিন দৃষ্টি না থাকায় মুনের ভিজুয়াল ভোকাবুলারির পাওয়ার খুবই সীমিত, এমনকি দৃষ্টি ফিরে পাওয়ার পরেও অভ্যাসগত কারণে যে কোনো জিনিসকে না ছুঁয়ে সেটাকে শনাক্ত করতে পারছে না। এছাড়াও ডাইরেক্ট সানলাইটে অসুবিধা তো আছেই। তো ডক্টর লো তাকে সেশনের ডেট দিলে অবশেষে বাড়ি পৌঁছলো নানির কাছে। অনেক গল্প, অনেক ভালোবাসার মধ্যে সন্ধ্যায় নানি তাকে ছোটবেলার ভিডিও দেখায়। বাবা ডিভোর্স নেওয়ার আগে মুনের ছোটবেলার ভিডিও স্মৃতি হিসেবে রেখে গেছে, যাতে সে দৃষ্টি ফিরে পাওয়ার পর সব নতুন করে স্মৃতি রোমন্থন করতে পারে। এরপর নানি কাজে ব্যস্ত হয়ে পড়লে হঠাৎ বাইরে কাউকে আসতে দেখে মুন দরজা খুলে দেখে একটা বাচ্চা তার রিপোর্ট কার্ড খুঁজছে। নানি জিজ্ঞেস করল, কিরে, কে এসছে? ইতিমধ্যেই পাশের রুমের দরজা খুলে ছেলেটির বাবা বেরিয়ে আসলে বাচ্চাটিকে আর দেখা যায় না। বেলায় মুন চলে যায় ভায়োলিন ক্লাসে। এটা তার ভীষণ প্রিয়। মুনের দৃষ্টি ফিরে পাওয়ায় সবাই তাকে অভ্যর্থনা জানায়, কিন্তু প্র্যাকটিসের পর টিচার বলেন আগামীকাল ক্রিসমাস চ্যারিটি কনসার্টে তাদের টিম পারফর্ম করার সুযোগ পেয়েছে। তবে তাদের এই অর্গানাইজেশন যেহেতু শুধুমাত্র অন্ধদের জন্য, তাই প্রোগ্রামে তাকে পারফর্ম করতে অ্যালাউ করবে না। এই কথা শুনে মুন খুব দুঃখ পায়। আজ রাতে খুব অস্পষ্ট ও বিক্ষিপ্ত স্বপ্ন দেখে ঘুম ভাঙল মুনের। ও স্বপ্নে এমন একটা জায়গা দেখতে পায় যেটা আসলে আগে কখনো দেখেনি। এক ঝটকায় ঘুম ভাঙলে দেখে ঘরের ভিতরে সবকিছু নিমেষের মধ্যে পরিবর্তন হয়ে যেতে, যেন এটা অন্য কারোর ঘর ছিল। সকালে হসপিটালে বেরোনোর সময় মুন আবারও দেখতে পেল ছেলেটাকে। সে আজও রিপোর্ট কার্ড খুঁজছে। তাকে কথা বলতে শুনে নানি কি হোল দিয়ে ওর কীর্তি দেখে অবাক হয়ে যায়, কারণ ওর সামনে কেউ নেই। হসপিটালে ইংয়ের সাথে দেখা করতে আসলে মনটা বিষণ্ণতায় ভরে গেল। বেচারা ইংয়ের কাছে খুব বেশি দিন আছে বলে মনে হয় না। অন্যদিকে আমরা দেখি যে ছেলেটা রিপোর্ট কার্ড খুঁজতে আসতো সে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। লোকাল প্যাস্টার তাদের বলেন যে নিজেকে শেষ করা অনেক বড় পাপ। এরকম মানুষের আত্মা কখনো শান্তি পায় না, বরং তারা এই মৃত্যুর সময়টার মধ্যে প্রতিদিন লুপের মতো ফেঁসে থাকে। তাই বাড়ির সকলের উচিত তার অপরাধ ক্ষমা করে দেওয়া। আজ আবারও একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙল মনের। ধরফর করে বিছানায় উঠে বসলে আজও মনে হয় সে নিজের নয়, বরং অন্য কারোর ঘরে আছে। ক্ষণিকের মধ্যেই পাল্টে যাচ্ছে ঘরের দৃশ্য। সিলিং ফ্যান থেকে ঝুলে রয়েছে একটা ছেঁড়া কাপড়, আর টেবিলের উপর রাখা একটা ফটো ফ্রেম, কিন্তু সেটাকে স্পর্শ করতে গেলে যেন হাওয়ায় মিশে যায়। এই ঘটনাগুলো তার মন চঞ্চল করে তুলছিল। তাই মাইন্ড ডাইভার্ট করতে সকাল হলেই মন চলে যায় ক্যালিওগ্রাফি শিখতে। কিন্তু সেখানেও প্র্যাকটিস করার সময় আচমকা দেওয়ালের এক কোণে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই মহিলা ক্রমাগত বলছে, তুমি আমার সিটে কি করছো? মুন প্রথমে কিছু বুঝতে না পারলে আচমকা মহিলাটির আত্মা তার একদম কাছে চলে আসলে মুন ভয় ইঙ্ক পট উল্টে দেয়। এই ঘটনাগুলো কি আদৌ নর্মাল, নাকি এর পিছনে রয়েছে কোনো অজানা রহস্য? তাই মুন ডক্টর লোয়ের সাথে দেখা করতে হসপিটাল গেলে জানতে পারে সে বাইরে কোথাও গেছে। তাই মুন সময় কাটাতে চলে যায় একটা রেস্তোরাঁয়। খাবার অর্ডার দিয়ে মুন অপেক্ষা করতে লাগলে অস্পষ্টভাবে দেখতে পায় এক মহিলা এবং তার কোলে থাকা বাচ্চাকে। সে মহিলা রেস্তোরাঁর মধ্যে কিছুক্ষণ থাকার পর হঠাৎ সে বেরিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। মনে ঘটনা রীতিমতো হতভম্ব হয়ে পড়ে। এই বিষয়ে একজন ওয়েটারকে জিজ্ঞেস করলে জানতে পারে এই আশেপাশের সমস্ত রেস্তোরাঁ প্রায় সময়ের সাথে বিক্রি হয়ে গেছে, শুধুমাত্র এইটা বাদে। কারণ এই রেস্তোরাঁর যিনি মালিক তিনি মনে করেন তার মৃত স্ত্রী তার বাচ্চাকে নিয়ে এখনও এই রেস্তোরাঁয় ঘুরতে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কখনোই তাকে স্বচক্ষে দেখতে পাননি। এই কথা শুনে মুন কিছু না খেয়েই বেরিয়ে পড়লে রাস্তা পার করার সময় হঠাৎ একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে তার শরীর ভেদ করে চলে যায়। এই আকস্মিক ঘটনায় মুন অবাক হয়ে গেলে খেয়াল করলো কিছুটা দূরেই ভিড় জমেছে। সামনে গিয়ে দেখে একটা অ্যাক্সিডেন্ট। তবে সে রীতিমতো ভয়ে ঠান্ডা হয়ে যায়, কারণ সেইখানে পড়ে রয়েছে সেই বাচ্চাটা যাকে একটু আগে সে তার সামনে দিয়ে ছুটে পেরোতে দেখেছে। শুধু তাই নয়, ভিড়ের মধ্যে থেকে বাচ্চাটা সেই কালো অবয়বের হাত ধরে এগিয়ে যাচ্ছে। মুন এই দৃশ্য দেখে ভয়ে পালাতে গেলে ডক্টর লোক ঘটনাস্থলে ভাগ্যক্রমে এসে পড়লে তাকে সামলে নেয়। অতঃপর মুনের সাথে কি ঘটছে সেটা ডক্টর লোকে জানায়। আজও মনে আছে ছোটবেলায় নানি বলতেন সে এমন কিছু ক্ষমতা নিয়ে জন্মেছে যা তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে। তখন শুনে অবাস্তব লাগলেও এখন মনে হয় সবটাই সত্যি। কিন্তু লোয়ের কিছুতে বিশ্বাস হয় না।
উল্টে বলে আগামীকাল তার একজন সাইকিয়াট্রিস্ট বন্ধু বিদেশ থেকে ফিরছে, চাইলে তারা ওর সাথে কনসাল্ট করতে পারে। কথাটা শুনে মন রেগে উঠে যায়, কারণ সে তার কথায় ঘূর্ণাক্ষরেও বিশ্বাস করছে না। সন্ধ্যায় বাড়ি ফিরে লিফটে ওঠার সময় বিল্ডিংয়ের করিডোরটা ছিল অদ্ভুত রকমের শান্ত এবং নিস্তব্ধ। মন একাই ধীর পায়ে লিফটের ভিতরে ঢুকতেই যাবে, তখনই দেখে একটা বয়স্ক লোক লিফটের ভিতরের দিকে ঘুরে দাঁড়িয়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা যাচ্ছে না। ভয় 2 পা পিছিয়ে এলে দুজন ছুটে এসে লিফটে দিব্যি উঠে পড়লে বুঝলো শুধুমাত্র মনই তাকে দেখতে পাচ্ছে। ওরা দুজন চলে গেলে পাশের লিফটে ঢোকার আগে সে সবটা চেক করে নিল। না, এখানে কেউ নেই। লিফটের দরজাটা তখন বন্ধ হতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে চারপাশের তাপমাত্রা যেন এক ধাক্কায় অনেকটা নিচে নেমে গেল। সে স্পষ্ট অনুভব করতে পারল এই ছোট বদ্ধ জায়গাটায় সে একা নেই। লিফটের এক কোনায় দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে সে বয়স্ক মানুষটা। কিন্তু লিফটে ওঠার সময় তো সে একাই ছিল, তাহলে সে এলো কোথা থেকে? ধীরে ধীরে সে একদম গায়ের দিকে সরে আসতে থাকে। মনের শ্বাস বন্ধ হয়ে আসছে, কারণ লোকটার চোখ দুটোয় কোনো আবেগ নেই, আছে শুধু এক গভীর অন্তহীন শূন্যতা। লিফটের দরজা খুলতে মন পাগলের মতো ছুটে বেরিয়ে আসে। বুকের ভিতরটা ধড়ফড় করছে, সারা শরীর ঘামে ভিজে গেছে। তার মনে হতে লাগলো সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। এই নতুন দৃষ্টি, এটা কি আশীর্বাদ নাকি এক অভিশাপ? সে কি সত্যি মৃতদের দেখতে পাচ্ছে? তীব্র মানসিকতার যন্ত্রণায় সে কেঁদে ফেলে। তার মনে হতে লাগলো সেই পুরনো অন্ধকার জগৎটাই কতটা শান্তির ছিল। মনে হচ্ছে সে আর শুধু মন নেই, ধীরে ধীরে পরিণত হচ্ছে অন্য এক মানুষের প্রতিচ্ছবিতে, যার অতীত এক অন্ধকার রহস্যে মোড়া। এই ঘটনার পর এক প্রকার বাধ্য হয়ে ডক্টর লো মুনের আই সার্জনের সাথে দেখা করে সবটা জানিয়ে বলে মুনকে যার কর্নিয়া ডোনেট করা হয়েছে তার ডিটেলস লাগবে। কিন্তু এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ ডোনারের ডিটেলস দেওয়া প্রোটোকলের বিরুদ্ধে। তখনই মুনের বাড়ি থেকে ফোন করে নানি জানায় সে রীতিমতো পাগলামি শুরু করেছে। মুনের কষ্ট প্রতিফলিত হচ্ছে তার ভায়োলিনের সুরে। লো তাকে নিয়ে বেরিয়ে যেতে নানি প্রিস্টকে ডেকে ঘরে শুদ্ধিকরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কতটুকুই বা লাভ হলো? মানসিক যন্ত্রণার কারণে সে ভায়োলিন প্লে করার সময় অচৈতন্য হয়ে পড়ে। মনকে পুনরায় হসপিটালে অ্যাডমিট করা হলে মধ্যরাতে ইয়েং তার সাথে দেখা করতে আসে। জানায় তাকে লিভ দেওয়া হচ্ছে, সে আগের মতো আবার স্কুলে যেতে পারবে। মুনে এটা শুনে ভীষণ খুশি। ইংকে নিয়ে এসে বিভিন্ন জায়গা ঘুরতে যাবে, মজা করবে। কিন্তু এই আনন্দ মুহূর্তের মধ্যে হারিয়ে যায়, কেননা ইংয়ের পিছনে দাঁড়িয়ে সেই কালো মূর্তিমান অবয়ব, অর্থাৎ ওটিতে চলতে থাকা অপারেশনের ইংয়ের সময় শেষ হতে চলেছে। ইং ফিরে তাকায় মুনের দিকে, তার মুখে এক অদ্ভুত স্বর্গীয় হাসি। মুনকে শেষ বিদায় জানিয়ে ধীরে ধীরে করিডোরের আলো আঁধারির মাঝে চিরকালের মতো সে মিলিয়ে যায়। ইংয়ের এই চলে যাওয়া মনের ভিতরে এমন এক গভীর ক্ষতের সৃষ্টি করে যা তাকে সম্পূর্ণ একা করে দেয় এই অভিশপ্ত পৃথিবীতে। কদিন পর লো তাকে ইংয়ের একটা ছবি মুনকে দেয়, যেটা সে তার জন্য নিজে তৈরি করেছিল। কিন্তু খাম থেকে বের করতে ছবিটা দেখে মুন অবাক। জিজ্ঞাসা করে, আচ্ছা এইটা কে? ইং মনে হয় ভুল করে অন্য কারো ছবি লাগিয়ে ফেলেছে। লো ওর কথা শুনে বলে, কি ব্যাপার মুন, তুমি নিজেকে চিনতে পারছো না? মুন কিছুক্ষণ স্থবির হয়ে কাঁচে নিজের প্রতিচ্ছবি দেখে হঠাৎ ভয় চিৎকার করে ওঠে, কারণ সে নিজের জায়গায় অন্য একটা মেয়েকে দেখতে পাচ্ছে যাকে সে এর আগে কখনোই দেখেনি। আজকের ঘটনার পর বাকিরা বুঝে যায় মুনের সাথে যা ঘটছে সেগুলো একদমই নর্মাল নয়। নানি পৃষ্ঠের থেকে জানতে পারে মৃত্যুর ঠিক আগের মুহূর্তের অনুভূতিটাই মানুষের পরকালের সঙ্গী হয়। তাই যারা খুব আকস্মিকভাবে বা হঠাৎ মারা যায় তাদের আত্মারা এই পৃথিবীতে এমনভাবে রয়ে যায় যেন তারা আজও জীবিত। কিন্তু এমন অনেকেই আছে যারা স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নেয়, মূলত তাদের জীবনের কিছু অমীমাংসিত সমস্যা বা গভীর ক্ষতের কারণে। যতক্ষণ না সেই সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ সেই আত্মাদের কোনোভাবেই শান্ত করা সম্ভব নয়। তাতে সাহায্য করার বা এই অনন্ত যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার একটাই উপায়, অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করা। অর্থাৎ এই দুঃস্বপ্ন থেকে বাঁচতে হলে তাকে খুঁজে বের করতে হবে এই চোখের আসল মালিক কে ছিল। ডক্টর লোকে নিয়ে তাকে যেতেই হবে সে অজানা অতীতে, যেখানে লুকিয়ে আছে এই ভৌতিক চোখের সমস্ত অন্ধকার ইতিহাস। সেই মতো ডক্টর লো আই ডোনারের ডিটেলস জোগাড় করলে জানতে পারে কর্নিয়ার মালিক ওয়াই লিন নামের একটা মেয়ে। এরপর মুন আর ডক্টর লো পাড়ি দেয় থাইল্যান্ডের প্রত্যন্ত গ্রামে। শহরের কোলাহল থেকে বহু দূরে অবস্থিত এই গ্রামেই লুকিয়ে আছে লিনের সেই অন্ধকার অতীত। গ্রামে প্রবেশ করতেই নাকে আসলো পোড়া কাঠ আর দগ্ধ মাংসের গন্ধ। সে দেখল গ্রামের রাস্তার উপর দিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে মানুষ, চারিদিকে বিশৃঙ্খলতা।
লো একজনকে ঠিকানা জিজ্ঞেস করে পৌঁছলো সায়ামরা হসপিটাল। সেখানে লো ডাক্তার একের সাথে দেখা করতে চায়, কারণ তার থেকে লিনের বাকি ডিটেলস পাওয়া যাবে। এইসবের মাঝে মুন হসপিটাল করিডোর ও কেবিন সহ বাকি সব কিছু দেখে মনে হয় এই জায়গাটা যেন তার খুবই চেনা। প্রতি রাতে স্বপ্নের মধ্যে সে এই হসপিটাল দেখতে পেত। সদ্য ওটি থেকে আনা পোড়া বডিটা তার সন্দেহ আরও প্রবল করে, কারণ গ্রামে ঢোকার সময় সে এই লোকটাকেই দেখতে পেয়েছিল। ইতিমধ্যে ডক্টর এ সেখানে আসলে লো তাকে বিষয়টা জানিয়ে বলে তারা লিনের বাড়ির লোকের সাথে দেখা করতে চায়। কিন্তু ডক্টর এ প্রোটোকল ভেঙে কোনো প্রকার সাহায্য করতে রাজি না হলে তখন মুন বলে সে কর্নিয়া ট্রান্সপ্লান্টের পর এমন কিছু দেখতে পাচ্ছে যেগুলো লিন দেখতে পেত। এইটা শুনতেই ডক্টর এ চমকে যায়। দ্বিতীয় কোনো প্রশ্ন না করে সে তাদের নিয়ে রওনা দেয় লিনের বাড়ির উদ্দেশ্যে। শুধু তাই নয়, যাওয়ার পথে শোনালো লিনের নির্মম কাহিনী। থাইল্যান্ডের শান্ত নিভৃত গ্রামটিতে লিনের জন্ম হয়েছিল ঠিকই, কিন্তু তার পৃথিবী আর বাকি 5টা সাধারণ শিশুর মতো ছিল না। ছোটবেলা থেকেই তার চোখ দুটো ছিল অভিশপ্ত। যে বয়সে বাচ্চারা আকাশের রং, প্রজাপতি আর জীবনের উচ্ছ্বাস দেখতে শেখে, সেই বয়সে লিনের চোখের সামনে ফুটে উঠত অন্ধকার মৃত্যুর পদধ্বনি। সে আসন্ন মৃত্যুকে দেখতে বা উপলব্ধি করতে পারত। প্রথম যখন সে মৃত্যুর এই কালো মুখবিহীন দুধগুলোকে দেখতে শুরু করে, তখন সে নিতান্তই এক অবুঝ শিশু। সে বুঝতে পারত না ওই ছায়ামূর্তিগুলো আসলে কি। সে মাঝের মধ্যেই অন্যের বাড়ির সামনে গিয়ে কাঁদত, এবং তারপর সেই বাড়ির কেউ না কেউ মারা যেত। তাই গ্রামের লোকেরা তাকে ডাইনি ডাকতে শুরু করে। মানুষের মন বড়ই অদ্ভুত, যে সত্য তারা বুঝতে পারে না তাকে ভয় পায়, আর যেটাই ভয় পায় সেটাকেই ধ্বংস করতে চায়। গ্রামের মানুষ বুঝতে পারে না যে লিনের চোখ আসন্ন মৃত্যুর সতর্কবার্তা দিচ্ছে। তারা বিশ্বাস করতে শুরু করলো যে এই ছোট্ট মেয়েটার দৃষ্টিতেই রয়েছে মৃত্যুর অভিশাপ। সে যার দিকে আঙুল তোলে সেই মারা যায়। কথার মধ্যেই তারা পৌঁছলো লিনের বাড়ি। তারা নিজেদের লিনের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে ওর মায়ের সাথে দেখা করে ওনার থেকেই শুনল বাকিটা। একদিন লিন সারা গ্রামে দৌড়ে বেড়াতে শুরু করে। সে বহুবার সতর্ক করার চেষ্টা করেছিল যে তারা নাকি মারা যেতে চলেছে, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। আর ঠিক মধ্যরাতে গোটা গ্রামে ভয়াবহ আগুন লাগে। শেষ হয়ে যায় সবকিছু। এই অগ্নিকাণ্ডের পর লিন সম্পূর্ণ একা হয়ে পড়ে। কেউ তাকে এই মৃত্যুর জন্য সরাসরি দায় করেনি ঠিকই, কিন্তু নিজের বিবেকের কাঠগড়ায় সে নিজেই সবথেকে বড় অপরাধী হয়ে ওঠে। মনের মধ্যে একটাই কথা চলছিল, সে এই মানুষগুলোর প্রাণ বাঁচাতে পারেনি। তাই পরের দিন নিজের ঘরেই নিজেকে শেষ করে দেয় লিন। এই দুঃখজনক ঘটনা শোনার পর মুন সিদ্ধান্ত নিল যে আজ রাতে সে লিনের ঘরেই শোবে। মুন বুঝতে পেরেছে এইটাই সে ঘর যেটা সে প্রতি রাতে স্বপ্নে দেখে এসছে। হয়তো লিন এগুলোর মাধ্যমে তাকে কিছু জানাতে চায়। তো মধ্যরাতে কিছুক্ষণ একা থাকার পর আচমকা টেবিলটা নিজে থেকে নড়ে ওঠে এবং সে কিছু ভিশন দেখতে পায়। মুন বুঝতে পারে লিনের শেষ মুহূর্তের অপরাধ বোধ তাকে মৃত্যুর পরেও মুক্তি দেয়নি। তাই সে প্রতি রাতে ফিরে আসে মৃত্যুর সন্ধিক্ষণে, এবং এরই সাথে পুনরাবৃত্তি হয় লিনের নিজেকে শেষ করার ঘটনা। মুন এতক্ষণে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরে লিনের মাকে রিকোয়েস্ট করে তাকে লিনের রুমে আসার জন্য, কারণ ঘড়ির কাঁটা 3টে ছুঁতেই সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। কিন্তু উনি রাজি হন না। তার মনের মধ্যে রয়েছে তীব্র অভিমান, কারণ এই পৃথিবীতে ওনার একমাত্র আশ্রয় ছিল লিন, যাকে তিনি ছোট থেকে আগলে রেখেছেন। আর সেই মেয়ে কিনা মায়ের কথা না ভেবে এমন সিদ্ধান্ত নিল। তাই মৃত্যুর পর লিনের আত্মা কোনোদিনই শান্তি পায় না, এবং সে চায় যে তার মা তাকে ক্ষমা করে দিক। ততক্ষণে উপরের ঘরের চেয়ারটা নড়তে শুরু করেছে এবং পুনরাবৃত্তি হচ্ছে লিনের মৃত্যুর। মুন ওনাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, এবং এর সাথেই ভেসে আসে লিনের মৃদুকণ্ঠে মা ডাক। সাহায্যের জন্য সে আত্মচিৎকার করছে। গোটা ঘরে যেন এক অদ্ভুত অলৌকিক কাণ্ড ঘটতে শুরু করে, যেটা হয়তো বোঝানোর ক্ষমতা কারণ নেই। অবশেষে নিজেকে আটকে রাখতে না পেরে লিনের মা উপরে গেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। এক গভীর নিঃশব্দ বোঝাপড়ার মাধ্যমে সে যন্ত্রণাকে স্বীকার করে নিল। এই নিঃশব্দ ক্ষমা এবং সহানুভূতির স্পর্শে লিনের আত্মার ভিতরে জমে থাকা অপরাধবোধের বরফ গলতে শুরু করল। অবশেষে চোখের সেই অনন্ত শূন্যতার মধ্যে ধীরে ধীরে লিনের আত্মা বাতাসে মিলিয়ে যায়। অর্থাৎ লিন অবশেষে মুক্তি পেয়েছে, আর এটা একমাত্র সম্ভব হয়েছে মুনের কারণে। সকাল হতেই তারা চলে যায় লিনের কবরে। ধূপ ও প্রেয়ারের মাধ্যমে জানালো তার প্রতি কৃতজ্ঞতা। তার যেন স্বর্গপ্রাপ্তি হয়। সবশেষে দুজন পড়ন্ত বিকেলে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। মুনের মনে নির্মল প্রশান্তির হাসি।
লম্বা জার্নির পর যখন ঘুম ভাঙলো, দেখে ব্রিজের উপর ভয়াবহ জ্যাম, শত শত গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। তখন বাসের ভিতরে বসে মুন বাইরের দিকে তাকিয়েছিল। লিনকে মুক্তি দেওয়ার পর তার মন থেকে যেন এক বিরাট বোঝা নেমে গেছে। তখনই হঠাৎ করে গাড়ির কাঁচগুলো ঘোলাটে হয়ে আসে। মুন কাঁচ নামিয়ে বাইরের দিকে তাকাতে সিট দাঁড়াবে নেমে আসে আতঙ্কের স্রোত। রাস্তার উপর গাড়ির ফাঁক দিয়ে হেঁটে আসছে তারা, একজন বা দুজন নয়, শত শত কালো ছায়ামূর্তি, সেই মৃত্যুর দূত। তারা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে ব্রিজের দিকে। তাদের কোনো শব্দ নেই, কোনো গন্তব্য নেই। তারা শুধু এসে দাঁড়াচ্ছে এক একটা গাড়ির পাশে। মুনের চোখের সামনে যেন লিনের দেখা সে অতীত আবার ফিরে এলো। এতগুলো ছায়ামূর্তি একসাথে আসার একটাই অর্থ, কোনো বিশাল ধ্বংসাত্মক মৃত্যু খুব কাছাকাছি অপেক্ষা করছে। সে আর স্থির থাকতে পারল না। বাইরে এসে দেখে অ্যাক্সিডেন্ট হয়ে একটা তেলের ট্রাক উল্টে পড়ে রয়েছে। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে সবাইকে ব্রিজ থেকে বেরিয়ে যেতে। সেখানে রয়েছে একাধিক মানুষ, কেউ নতুন কাপল, বাচ্চা, বয়স্ক, কেউ আবার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে। কিন্তু মুনের মাথায় একটাই জিনিস চলছে, লিন যা করতে পারেনি তাকে সেটা করতেই হবে। সে চিৎকার করে সবাইকে সাবধান করতে লাগলো, কিন্তু ব্যস্ততার মাঝে কেউ তার কথা শুনল না। কেউ তো আবার তাকে পাগল ভাবল, কেউ আবার বিরক্ত হলো। ডক্টর লো ছুটে আসে তাকে থামাতে, কিন্তু মুন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর তখনই সে অয়েল ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি স্টার্ট দিতেই ঘটল এক বিশাল বিস্ফোরণ। বিকট শব্দে রাস্তা কেঁপে উঠল। আগুন, ধোঁয়া, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া গাড়ির টুকরোগুলো যেন মৃত্যুর বৃষ্টি হয়ে নেমে আসে ব্রিজের উপর। মুনের চোখের সামনে শত শত মানুষ জীবন্ত দগ্ধ হতে শুরু করলো। আগুনের সেই নরক যন্ত্রণার মানুষের হাহাকার মুনের কানের পর্দায় আছড়ে পড়তে লাগলো। তখনই বিস্ফোরণের তীব্র ধাক্কায় উড়ে আসা কাঁচের টুকরোর আঘাতে মুনের চোখে এসে লাগতে ছিটকে পড়ল রাস্তার একধারে। তার চোখের সামনে পৃথিবীটা একটা লাল জ্বলন্ত গোলকে পরিণত হয়। তারপর সব কিছু ধীরে ধীরে তলিয়ে গেল এক নিশ্ছিদ্র অন্ধকারে। হসপিটালে যখন মুনের জ্ঞান ফিরল, তখন তার চোখের উপর আবার সেই চেনা ব্যান্ডেজ। বিস্ফোরণের কাঁচের টুকরো চিরকালের মতো কেড়ে নিয়েছে তার দৃষ্টি। ডাক্তাররা অনেক চেষ্টা করেও তার চোখ বাঁচাতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মুনের ভিতরে কোনো আক্ষেপ নেই, কোনো যন্ত্রণা নেই। পৃথিবীটা হয়ে গেছে আবার সেই পুরনো নিস্তব্ধ শান্তির অন্ধকার। সে তার নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে, আর সাথে দেখতে পেয়েছে তার প্রিয় মানুষ লোকে, যার সাথে অন্ধকারের এই চাদরে জড়িয়ে এসে পার করে দেবে বাকি জীবনটা। এবং এই ঘটনার সাথে শেষ হয় আজকের মুভি দ্য আই। বলে রাখি, এই মুভি সেই সময় এতটাই হিট হয়েছিল যে হলিউড এবং বলিউডে এর রিমেক হয়েছে। তো এখন তোমরা কমেন্টে বলো এই দুটো মুভির নাম কি। এইবার ইন্দোনেশিয়ান হরর মুভি দেখতে হলে বাঁদিকের ভিডিও, আর একটা মাস্টারপিস মুভি দেখতে হলে ডান দিকের ভিডিওটায় ক্লিক করো। আর আমার সাথে কথা বলতে হলে ডেসক্রিপশন বক্স চেক করো, সেইখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে।